আমার গত মাসের কোনো একটা প্রোগ্রামে মাসের 2nd উইকে সম্ভবত সেই একটা প্রোগ্রামে একজন কলার ফোন করেছিলেন যে ওনার বাচ্চা এই দেশে জন্ম নিয়েছেন। উনি লিমিটেড লিভে আছেন, সম্ভবত পিএসডব্লিউ বা এই ধরনের কোনো ভিসায় আছেন। বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চা জন্ম নেয়ার পরে বাচ্চার হসপিটাল ট্রিটমেন্ট চলেছে একটু লম্বা সময় যাবত। ফর সাম রিজন হতে পারে কোনো কমপ্লেক্সিটি ছিল, বাচ্চার হেলথ কন্ডিশন ডিফারেন্ট ছিল। তো সেখানে ৩ মাসের চেয়ে বেশি সময় পরে ওই বাচ্চা হসপিটালে থাকতে হয়েছে, হসপিটালে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হয়েছে। বাবা-মা দুজনেই হচ্ছেন লিমিটেড লিভ টু রিমেইন বা পিএসডব্লিউ বা ধরেন স্টুডেন্ট হতে পারে, পিএসডব্লিউ হতে পারে, স্কিলড ওয়ার্কার হতে পারে এরকম। বাচ্চার ৩ মাসের চেয়েও বেশি সময় বা আরো বেশি সময় কয়েক মাস আরো হতে পারে ৫-৬ মাস যাবত তার ট্রিটমেন্ট চলছিল। এই পর্যায়ে এনএইচএস তাকে বিল পাঠিয়েছিল £40,000। তো £40,000 যে বিল পাঠিয়েছিল তারা আশ্চর্য হয়েছিল যে এনএইচএস কেন বিল পাঠাবে। বাবা মা তো ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিয়েছে আর বাচ্চার তো এখনো ভিসাও করা হয়নি, কারণ বাচ্চা তো বর্নই হয়েছে ইউকেতে, ভিসা করার তো এখনো সময় আছে, আরো পরেও তো করা যায়, আইনে তো বলে নাই যে এতদিনের ভিতরে করতেই হবে। তাহলে বিল কেন আসছে? বিল তো আসার কথা না এই দেশে। সো এইটা নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আমি তখন আনসার দিয়েছিলাম যে এটা হওয়ার কথা নয়, কারণ হচ্ছে যে এটা এটা অ্যাবসার্ড, এ ধরনের বাচ্চাদের তো কোনো বিল হয় না বা ইয়ে, আমি এইভাবে আনসার দিয়েছিলাম বলে আমার মনে আছে। পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন আমার একজন ভিউয়ার, সবসময় উনি দেখেন প্রোগ্রাম। তো উনি ইমেল করেছিলেন মিস্টার জাহিদুল আবেদিন। আমি তাকে প্রেইজ করছি এবং আমি তাকে অ্যাপ্রিশিয়েট করছি যে উনি আমাকে ডিটেইল গাইডলাইন গুলো পাঠিয়ে আমাকে হেল্প করেছেন এবং আমি নিজেও রিসার্চ করেছি। এখানে আনসারটা যেটা হবে আসলে সেটা হচ্ছে এরকম, আমি ২-১ টা লিংকও যদি শেয়ার করতে পারি, আমি লিংক না হয় দিয়ে দিব ইয়ের মধ্যে, আমাদের আমাদের ফেসবুক যে প্রোগ্রাম চলছে এটার নিচে আমি লিংকটা পাঠিয়ে দিচ্ছি, একাধিক লিংক পাঠিয়ে দিব এনএইচএস এর বিভিন্ন লিংকগুলো, যেগুলোতে বলছে যে কোনো বেবি যদি এখানে জন্ম নেয় যার প্যারেন্টস, বোথ প্যারেন্টস হচ্ছে যে লিমিটেড লিভে আছে, সাচ এজ স্কিলড ওয়ার্কার, স্টুডেন্ট, পিএসডব্লিউ, অল দোজ ভিসা হোল্ডার্স, তাহলে ফার্স্ট 3 মান্থস ওই চাইল্ডের হসপিটালের কোনো ট্রিটমেন্টের জন্য কোনো কিছু পে করতে হবে না। হাউএভার 3 মান্থস এর পরেও যদি তার ট্রিটমেন্ট চলতে থাকে, হসপিটালের ট্রিটমেন্ট, জিপির না কিন্তু, হসপিটালে যদি তাকে সার্ভিস নিতে হয়, সাচ এজ লাইক এনি ট্রিটমেন্ট, কনসালটেশন অনলি, হেলথ ভিজিটর সার্ভিস, ওয়াক ইন সেন্টার, এইগুলা যত কিছু আছে মানে এইগুলা সবগুলা ৩ মাস পরে গিয়ে চার্জ করা শুরু করবে। কত হিসাবে করবে? 145% বেশি হিসাবে করতে থাকবে স্ট্যান্ডার্ড ওভারসিজ পেশেন্ট রেট। মানে ওভারসিজ পেশেন্টের জন্য যে রেট, তার চেয়েও তার 100% এর সাথে আরো 45% অ্যাড করে 145%, মানে স্ট্যান্ডার্ড ওভারসিজ পেশেন্ট যদি 100 টাকা পে করে, 100 পাউন্ড পে করে, তাকে পে করতে হবে 145 পাউন্ড। প্রথম ৩ মাস ফ্রি, এরপর থেকে চার্জ হবে। তো ওই যে 40,000 যে বিল হয়েছিল, হসপিটাল বিল, যেটা ইস্যু করেছিল আমার ওই ভিউয়ারের জন্য, ভিউয়ার প্রশ্ন করেছিলেন আমার কাছে। তো সেখানে অ্যাকচুয়ালি আইনটা হচ্ছে এটা, আমার আনসারটা আমি রেকটিফাই করে নিচ্ছি, আনসারটা আমি পরিবর্তন করছি, কারণ আনসারটা ভুল ছিল এবং আমার ভুল স্বীকার করতে কোনোদিনও আজ পর্যন্ত দ্বিধা হয় নাই যদি ভুল হয়ে যায়। আই এম আ হিউম্যান বিইং অনলি। তো এখানে ওই ৩ মাসের পর থেকে ইয়ে হবে। তো যাদের কোনো বাচ্চা, আল্লাহ না করুক, যে কোনো কমপ্লেক্সিটি নিয়ে যদি জন্ম নেয়, যাদের একটু লম্বা সময় হসপিটাল ট্রিটমেন্ট দরকার হয়, তাদেরকে আমি অ্যাডভাইস করব যে যদি সম্ভব হয় প্রথম ৩ মাসের ভিতরে বাচ্চাটার ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসাটা কাইন্ডলি নিয়ে নেবেন। ভিসা করার জন্য আবার আরো গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে গিয়ে কি, বাচ্চার তো পাসপোর্ট করা লাগবে বাংলাদেশ হাই কমিশন থেকে। তো আমি বুঝি সমস্যা, কিন্তু 40,000 বিল, এটা আপনি কিভাবে পে করবেন? এত বড় একটা ডেপ্ট, এটা নিয়ে তো আপনি একটা বিপদে পড়ে যাবেন। তো এরকম সিনারিও সিচুয়েশন থেকে বাঁচার জন্য, এই বাচ্চা যদি হসপিটালের মধ্যেই থাকে, এরকম অবস্থায় থাকে, এই বাচ্চার আবার পাসপোর্ট কিভাবে করবেন, ফটো কিভাবে তুলবেন, কত কি করবেন? বাচ্চার যদি শরীর খারাপ থাকে, আপনারা নিজেরাই তো তখন ব্যস্ত থাকবেন তাকে নিয়ে। তারপরেও যদি সম্ভব হয় কোনো না কোনো ভাবে বাচ্চা ফটো তুলে, বাচ্চার অ্যাপ্লিকেশন করে, বাচ্চার পাসপোর্ট নিয়ে 3 মাসের মধ্যে যদি ভিসাটা করিয়ে নিতে পারেন কিছু টাকা খরচ করেও, তাহলেও এর পরের যে ইয়েগুলো হয়, মানে চার্জগুলো হয়, এগুলো থেকে মানে অ্যাভয়েড করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, এই
তথ্যটা পাওয়ার পরে, এগুলো আমি নিজেও রিসার্চ করার পরে, আমি তখন আসলে ইউকেতেই ছিলাম না, আমি ছিলাম সৌদি আরবে ছিলাম। হজের টাইমটাতে তো আমি করি নাই কিছু রিসার্চ, বাট এর আগে পরে আমি কিছু সময় এইটা আমি করেছি। আমি ইউজুয়ালি কোনো অন্য কাজ করিই নাই, আমি রিলিজিয়াস কাজ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু তারপরে আমি কিছু সময়ের জন্য এটা দেখেছি, তখন আমার কাছে খুব উইয়ার্ড মনে হয়েছে। আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর জন্য যদি আমি কিছু করতে পারতাম তাহলে আমার জন্য আমার যে ভালো লাগতো। তো আমার প্ল্যান আছে, আই উইল এক্সপ্লোর দ্যাট ওয়েদার উই ক্যান চ্যালেঞ্জ দিস ল অর নট। দিস ইজ অ্যাবসলিউটলি একটা মানে উইয়ার্ড একটা ল, এটা ড্রাকোনিয়ান ল এবং এটা আনএক্সেপ্টেবল। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। যারা যারা এমনকি লরি দিয়ে এসছে, যাদের অ্যাসাইলাম ক্লেম করেছে ধরে নেন, যার অ্যাসাইলাম ক্লেমে হতে পারে তেমন ভালো বেসিসও নাই, সে অ্যাসাইলাম ক্লেম করেছে, সে সেকশন 95 এর মাধ্যমে এই দেশের অনেক বেনিফিট নিচ্ছে, অ্যাকোমোডেশন নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে। তার ঘরে ধরে নেন বেবি হয়েছে, সেও কিন্তু ফ্রি পাচ্ছে, সেও ফ্রি পাচ্ছে, তাকে দেয়া হচ্ছে। তারপরে এই আইএইচএস ফি নিয়েই আমার সবসময় একটা আমার গাত্রদাহ ছিল, একটা সমস্যা ছিল। সেটা কি, দেখেন আইএইচএস ফিটা আমরা যারা ব্রিটিশ কিংবা সেটেল পারসন কিংবা যাদের প্রপার এদেশে থাকার অধিকার আছে, যে যত ব্রিটিশ আছে, সাদারা আছে, যে আছে, আমাদেরকে কোনো আইএইচএস ফি দিতে হয়? কিন্তু আমাদের কিন্তু কন্ট্রিবিউশন দিতে হয়। কি কন্ট্রিবিউশন? এই যে আমরা কাজ করি বা বিজনেস করি বা যাই করি, আমরা যে ট্যাক্স পে করি, আমাদের এই যে ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা থেকেই তো এনএইচএস টাকা পায় গভর্নমেন্টের কাছ থেকে, তাই না? তেমনি ভাবে একজন পিএসডব্লিউ হোল্ডার, একজন স্কিলড ওয়ার্কার ভিসা হোল্ডার কিংবা একজন স্টুডেন্ট ভিসা যে 20 আওয়ার্স কাজ করে, 20 আওয়ার্সে ট্যাক্স যায় না ধরে নিলাম, কিন্তু তার ডিপেন্ডেন্ট যে কাজ করে সেখানে যে উনি ট্যাক্স দেয়, ওই ট্যাক্সের টাকা থেকে কিন্তু এনএইচএস টাকা পায়। ওই ট্যাক্সের টাকা থেকে এনএইচএস টাকা পায়, ওই ট্যাক্স দিয়ে ট্যাক্স সিস্টেমের মাধ্যমে আপনি একবার এনএইচএস কে একটা কন্ট্রিবিউট করছেন, আবার আপনি আইএইচএস ও ফি দিচ্ছেন, তাহলে এটা কি আপনাকে ডাবল পে করতে হচ্ছে না? ইজ দিস দ্য, মানে এটা তো আপনাকে ওভারচার্জ করা হচ্ছে, একই জিনিসের জন্য দুইবার চার্জ করা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে। তাহলে এটা কি একটা রং না? এটা আইনে মানে এটা চ্যালেঞ্জ করার মতো কিছু না? আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা আসলে টাইম পাই না, কিন্তু আমাদের টাইম যদি পেতাম, আমরা যদি আরো বেশি টাইম পেতাম, নাহলে হচ্ছে যে ক্লায়েন্টের কাজগুলো চেষ্টা করি খুব একটু মনোযোগ দিয়ে করার জন্য। এই জন্য আসলে খুব যে নিজের জন্য টাইম পাই তা না, এই টাইমগুলো পেলে এই ধরনের কাজগুলো করার আমার খুব আগ্রহ আছে। কিন্তু এটা নিয়ে আমার এখন কাজ করার ইচ্ছা আছে। একটা মানুষকে 40,000 পাউন্ড বিল দিয়েছে এবং তাকে কোনো আগে থেকে বলেও না, নোটিশও দেয় না, কতদিন পর ঠাস করে একটা বিল পাঠিয়ে দেয়, তখন সে পাগল হয়ে যায়, যারে 40,000, রাতের ঘুম হারাম, এদিকে বাচ্চাও অসুস্থ। ঠিক আছে, তো উই শুড ডু সামথিং এন্ড উই উইল সি হোয়াট উই ক্যান ডু। দোয়া করবেন যদি কিছু সম্ভব হয়। আই লাইক টু চ্যালেঞ্জ দিস। এবং ওই যে পার্সন যার 40,000 বিল এসেছিল, আমি তাকে, যদি এখন আমার এই প্রোগ্রাম শুনে থাকেন বা দেখে থাকেন, আমি তাকে বলবো আমার সাথে যোগাযোগ করার জন্য কাইন্ডলি। যদি যোগাযোগ করেন, আমি ওই বিলটা নিয়ে কি করা যায়, হাউ ক্যান উই চ্যালেঞ্জ দিস, দেয়ার আর লটস অফ আদার অপশনস, whether we can challenge the particular law, আমরা লটাকে চ্যালেঞ্জ করতে পারি কিনা, আমরা জুডিশিয়াল রিভিউ করতে পারি কিনা অ্যাডমিন কোর্টে যে গভর্নমেন্টের এই লটাই আমি চ্যালেঞ্জ করতেছি। সো উই উইল এক্সপ্লোর দ্যাট। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি না, আমরা দেখবো অপশনস গুলো, যে ওয়েদার উই ক্যান ডু ইট অর নট, ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি এই ব্যাপারে আলোচনায় আপনাদের কিছু হেল্প হতে পারে।